গুড মর্নিং সবাইকে। এখন বাজে মোটামুটি 8:30। তো আমাদের রান্নাঘরটা দেখো, বন্যার পরে তো রান্নাঘর পরিষ্কার করার পর আর এই ঘরে আসা হয়নি, তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে। আর এদিকে দেখো জানালা দিয়ে দেখা যায় এইটুকু ধানের জমি, মানে আমাদের আছে ধান দাঁড়িয়ে, আর বাকি ওদিকে সব কিছু পড়ে গেছে। তো এখন আজকে সব জিনিস আস্তে আস্তে আনা হচ্ছে এই ঘরে। ওই ঘরে আর কতদিন এক ঘরে থাকা খাওয়া, কতদিন আর চলে। তো নিয়ে আসি এই ঘরে সব কিছু আস্তে আস্তে, তারপর আবার তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমরা তো দেখলে আমাদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো এখন এই যে দেখো, এই যে সয়াবিনগুলো, এগুলো মানে আমার মামা নিয়ে এসেছে। এই যে মামা যে এসেছিল, মামা মামি কিন্তু অনেক জিনিস নিয়ে এসেছে। সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম কিনা আমার মনে নেই। মামা আমাদের জন্য 2 বস্তা চাল এনেছে, একদম সবজি থেকে শুরু করে, জল থেকে শুরু করে, গালামাল খরচা থেকে শুরু করে এভরিথিং। আর ওই যে আগের ডালগুলো, ওগুলো দু জায়গা থেকে দিয়ে গেছিলো, তো ওগুলো আছে। আর এখানে দেখো আরেকটা ঢালছে মা, এটাও মনে হয় মামা এনেছে। আরও একটা বড় প্যাকেট আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো পাশ থেকে যে টিয়া পাখির ক্যাচের মেচের শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের শিমুল বাগানের এখানে টিয়া পাখি ক্যাচের মেচের করছে। ওদের এখন আসারই কথা, কারণ আমাদের যে এই যে জমিটা চারপাশে আমাদের বাড়ির, তো ওখানে ধানটা এখন মোটামুটি লেগে যায়। তো ওই ধান খেতেই ওরা আসে, তো স্বাভাবিকভাবে ওরা এসেছে, কিন্তু ধান তো এখন নেই, সেই জন্যই হয়তো ক্যাচের মেচের করছে। তো যাই হোক, মামা এই যে দেখো বালতি ভরে নিয়ে এসেছে। এই যে ছোলা ভাজা, এটা এনেছে মায়ের জন্য, মা ভালোবাসে। তো মামা আমার জন্য এনেছিল সন্দেশ, আমি ভালোবাসি সন্দেশ, আর মিষ্টি এনেছিল এক্সট্রা করে। তো এই চিড়েমুড়িগুলো মামা আনেনি, এগুলো হচ্ছে কোথা থেকে যেন দিয়েছে একটা ত্রাণের, আমি জানি না। চিড়েমুড়ি কেমন গন্ধ করে, যতই দিক পোষায় না, আমার গন্ধ করে, ভালো লাগে না। তো মামি বলছে এই যে দেখো, এই রেড লেবেল চা পাতাটাও দিয়েছে মামা, রেড লেবেলের চা পাতা। কিন্তু রেড লেবেল চাটা ভালো লাগে, কিন্তু আমার অতটা ভালো লাগে না রেড লেবেলের চা পাতাটা, কারণ চাটা করা লিকার হয় না, সেই জন্য। এমনিতে চা ভালো লাগে। এই যে বিস্কিট এগুলো এনেছে, আরও কিছু খাওয়া হয়ে গেছে। ফরচুনের চিনির প্যাকেট, মামাদের বাড়িতেও মামারা এই প্যাকেটটা ইউজ করে, তো এটা এনেছে। আর এই যে আরও এক প্যাকেট ছোলা ভাজা রয়ে গেছে, কিছু খাওয়া হয়েছে। ছোলা ভাজা আমি খাই না, মা খায়। তারপর এই যে দেখো, আমি এখানে কি যেন বলছিলাম, 2 প্যাকেট, ওই যে 2 প্যাকেট চালের কথা বলেছি, আরও এক প্যাকেট যেন কিসের কথা, আরও একটা যেন কিসের কথা বলছিলাম মনে নেই। তো যাই হোক, মা বলছে এই চিড়েগুলো আলাদা করে রেখে দে, আমরা খেলে খাবো, না খেলে মুরগি খাবে, কারণ এই চিড়েগুলো খাওয়া যায় না, জানো তো, অনেকটা কীরকম গন্ধ করে, বিচ্ছিরি লাগে। এই যে ডাল মামা এনেছিল, আরও এক প্যাকেট আছে, ওটা রাখিনি। তোমরা টিয়া পাখির ক্যাচের ম্যাচেরটা শুনতে থাকো, অনেক ভালো লাগে। তো রান্নাঘরের কিছু জিনিস আমি গুছিয়ে দিয়ে এসেছি এ ঘরের এই যে জিনিসপাতি সব গোছাতে হবে। তো গোছাতে গোছাতে তারপর মনে পড়লো আমি তো বাথরুমে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, সেগুলোকে ধুতে হবে। বেলা হয়ে গেছিলো, তো ফটাফট করে গিয়ে আগে জামা কাপড়গুলো আমি ধুয়ে ফেলেছি, তখন আর কোনো রকম ভিডিও করিনি। তো এখন জামা কাপড়গুলো আমি মেলছি, আর বারান্দায় দেখো আরও ভেজা কাপড় আছে। আর এই যে উঠানে তো পলিমাটি পড়েছে, এগুলো সব, আর এগুলো এখন আমার বাবা আস্তে আস্তে মানে সমান করছে। উঠানটা যদি সমান না করে তাহলে কিভাবে চলবে? এই যে মাঝখানে গর্ত, তার উপর এই যে মাটি পড়েছে, এগুলো প্রচুর ভেজা মাটি, জল উঠছে, একদম যা-তা অবস্থা। এই যে এই সামনের জায়গাটা যেখানে আমি দাঁড়িয়েছি বা বালতিটা রাখা আছে, এই জায়গাটা আমার মামা একদম হাঁটতে হাঁটতে সমান করে গেছে। তো আরও এই যে রান্নাঘরের সামনাটা যে জায়গাটা ছিল, ওটা উঁচু নিচু ছিল, ওই জায়গাটা বাবা উঁচু করে দিচ্ছে, যাতে ওই দিকটা দিয়ে জলটা না গড়ায়, জলটা রান্নাঘরের ওই পাশ দিয়ে গড়াবে, মানে যে বৃষ্টি হলে জলটা হবে সেটা রান্নাঘরের ও পাশ দিয়ে যেন বেরিয়ে যায়। তো এখানে হচ্ছে বেশিরভাগই দাদার জামা কাপড়। দাদা এই জামা কাপড়গুলো প্রচণ্ড নোংরা করেছে বন্যার সময়, তারপর থেকে তো এই যে অন্যান্য কাজে ব্যস্ত, সেগুলো আর মানে সব ধোয়া হচ্ছে না, ধোয়া হলেও পরিষ্কার হচ্ছে না, সেগুলোকে বারবার ধুতে হচ্ছে, আমার খুব বিরক্তিকর লেগে যাচ্ছে। তো তারপরে যে জামা কাপড় গোছানোগুলো ধরেছিলাম, এগুলো সব শোকেস থেকে বের করে পুটলি করে উপরে তোলা ছিল, কারণ আবার জল আসার আশঙ্কা ছিল। এখনও মনে হয় যদিও আছে, তবুও এখন যাই হোক, নদীতে ঘুরে এলাম, তোমরা দেখেছো নদীর ভিডিও, নদীর জল অনেকটাই নেমে গেছে, বাঁধের কাজ শুরু হয়েছে, এখন হয়তো আর এতটা ভয় নেই। তো যা হবে হবে, দেখা যাবে। আমি গুছিয়ে রাখি। এই তো আমার পুজোর শাড়িটা, যেটা আমি পরতেই পারিনি, একদিনও পরা হয়নি, তো যাই হোক গুছিয়ে রাখি, সামনে একটা বান্ধবীর বিয়ে আছে, তখন পরা যেতে পারে।
তো এখানে আস্তে আস্তে আগে শাড়ি কাপড়গুলো গোছাই, তারপর বাকি কাজ করা যাবে। তো আমি শাড়ি কাপড় গোছাচ্ছিলাম, মা ওদিক থেকে দেখি মাছ দাদা এসেছিল, তো মা মাছ নিয়ে এসেছে। আর এই যে কিছু জিনিস গোছানো হয়েছে আর এখনও বাকি জিনিস আছে। তো শোকেসের উপরে যে কাশের সিরাপটা দেখলে সেটা হচ্ছে মানে কি বলে, আমাদের এখানে যে মেডিকেল ক্যাম্পিং হয়েছিল, দাদা তো ফার্মেসি লাইনে থাকে তোমরা জানো, তো সেখান থেকে আমি আমার জন্য এনেছি। আমার যে সর্দি কাশ হয় তখন মানে প্রচণ্ড সমস্যা হয়, এই সিরাপটা খেলেই একমাত্র কমে যায়। তো এই সিরাপটা অনেকগুলো স্টকে ছিল, দিয়েও শেষ হয়নি, তো দাদাকে বলেছিলাম, দাদা আমার জন্য নিয়ে এসেছে। তো দেখো ফাইনালি ঘরের কাপড় চোপড় সব গোছানো হয়েছে, এখনও আদার্স জিনিস গোছানো হয়নি। তারপর ঘরের অবস্থা মানে আর কি বলবো, সেটা আর বারবার বলতে ভালোই লাগে না, ধুলো বালি দিয়ে শেষ অবস্থা। তো কালকে এই ঘরটাকে একদম ধুয়ে মুছে সাফ করে ফেলবো, কারণ এই ঘরের মানে রান্নাঘরের সমস্ত জিনিস এই ঘরে ছিল, ওগুলো আবার রান্নাঘরে ট্রান্সফার হয়ে গেছে, মানে নিয়ে যাওয়া হয়েছে সকালবেলায়, তোমরা দেখলে। আস্তে আস্তে এখনও কিছু জিনিস আছে, সেগুলো নেওয়া হবে আস্তে আস্তে। তো এই জিনিসগুলো আগে আমি নিয়ে যাই। আর এখানে ঝাড় দিচ্ছিলাম, একদম ধুলো দিয়ে মায়ের শাড়িটা ভর্তি হয়ে যাচ্ছে, তো শাড়িটা আগে ঘরে রেখে আসি, তারপর বাকি কাজ। একটা ঘর বারান্দা ঝাড় দিতে গেলে কত জিনিস গোছগাছ করতে হয়, কত জিনিস তুলে এখান থেকে সেখানে রাখতে হয়, সেটা তো আর বলার মতোই না। তো আর এই যে দেখো ধুলোগুলো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই ধুলো এখন নাকে যাবে আর আমার সর্দি লেগে যাবে। মানে ডাস্ট অ্যালার্জিটা এতটা পরিমাণ বেড়ে গেছে না, সেটা আর বলার মতন না। আগে আমার এরকম ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেছে। ডাস্ট অ্যালার্জি, অতিরিক্ত জল ঘাটলে অ্যালার্জি, মানে হাঁচি লেগেই থাকে সব সময়। এই কত সাবধানে যে কাজ করতে হয়, আর নাক মুখ বেঁধে যে আমি কাজ করব সেটাও আমি পারি না, আমার এতটা অস্বস্তি হয়। সেই জন্য আর কি সর্দি সহ্য করতে হয়, অ্যালার্জি সহ্য করতে হয়, এভাবেই কাজ করতে হয়। যাই হোক, মায়ের সাথে থেকে থেকে এই কাজগুলো শিখেছি। অনেকেই বলবে আমি পাকা, এই কথাটা অনেকেই বলবে না, অনেকেই বলে আমি পাকা, আমি এটা সেটা জানি। আসলে কি জানো তো, আমি অনেকটাই ছোট ছিলাম তখন দিদির বিয়ে হয়ে গেছে, তারপর থেকে মায়ের সাথে থেকে থেকে আমি এই সমস্ত কাজগুলো শিখেছি। মোটামুটি যে অনেকগুলো কিছু কাজ আছে সেগুলো আমি শিখেছি মায়ের সাথে থেকে। এখন মানে কোনো জিনিস কাউকে বুঝিয়ে দিলে বা শিখিয়ে দিলেই অনেকেই বলে আমি পাকা, আমি সব বুঝি, পাকা বুড়ি, হ্যান তেন মুখ তমুক। তো যাই হোক, যে যাই বলুক, আমার কিছু যায় আসে না। মায়ের সাথে থেকে যে আমি কাজগুলো শিখতে পেরেছি এটাই বেশি। কাজগুলো শেখা, তারপর মাকে হেল্প করা, সবটাই নিজের থেকে। আর আমার মার যেন 1.5 বছর আগে ওভারি সার্জারি হয়েছে, তো সেই কারণে মায়ের অতিরিক্ত ভারী জিনিস তোলাটা একদম বারণ। সেই জন্য আমি মায়ের কাছে কাছে থাকি, যে অতিরিক্ত ভারী জিনিসটা মা কেন তুলবে, আমি আছি, আমি তুলি, কষ্ট হলেও আমি তুলি, মায়ের যাতে কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, সব কিছু শেষ করে স্নান করে পুজো দিয়ে ভাত খেতে বসেছি। এই দেখো, তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে মেস্টা শাক, যেটাকে আবার অনেকে বলে চুয়াই শাক। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আগের একটা ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই চুয়াই শাকটা। এটা আগেরটার থেকে এটা অনেকটা ভালো, এটা একটু মানে চিনি দিলেই মিষ্টি মিষ্টি লাগে, আর টকটা কম লাগে। আর আরেকটা যে আছে ওটা কিন্তু প্রচণ্ড টক লাগে। তো আমার তো ভালো লেগেছে খেতে, মাও খাচ্ছে, মার তো ভীষণ প্রিয়, আমারও প্রিয় হয়ে গেছে এখন। তো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।